এবং 210 জনের মতো হয়েছে। আমরা মনে শুরু করতে পারি। গত ক্লাসে আমরা পড়ছিলাম আসলে হচ্ছে সেল সাইকেল, এবং সেল সাইকেলের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ছিল ইন্টারফেস, যেটাকে আমরা বলছিলাম রেস্টিং স্টেজ অর প্রিপারেটরি স্টেজ। ওই ইন্টারফেসে ডিফারেন্ট কম্পোনেন্ট ছিল। তোমার হচ্ছে এগুলাকে আমরা বলছি G1, S এবং G2। G1 হচ্ছে S কে প্রমোট করার জন্য যা যা অ্যাক্টিভিটিস দরকার এগুলাকে কমপ্লিট করে। S হচ্ছে ডিএনএটাকে রেপ্লিকেট করে, টোটাল যে জিনোম এটাকে ডাবলিং করে দেয়। আর G2 হচ্ছে তার সিনথেসিসের জন্য যে মেটাবলিক অ্যাক্টিভিটি এবং এনজাইমেটিক অ্যাক্টিভিটি দরকার এগুলাকে সিনথেসাইজ করে হচ্ছে পরের স্টেপটাকে নিয়ে যায়। তারপরে শুরু হয় মাইটোটিক সাইকেল, যেটাকে আমরা বলছি সেল ডিভিশন। এখান থেকে আসলে মাইটোটিক সাইকেলে দুইটা, একটা নিউক্লিয়ার ডিভিশন হয় ফার্স্টে, দেন হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন হয়, যেটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস। এই নিউক্লিয়ার ডিভিশন বা তোমার হচ্ছে সেল ডিভিশন এবং সাইটোকাইনেসিস দুইটা মিলেই এবং ইন্টারফেস, এই টোটাল সাইকেলটা একটা সাইক্লিক অর্ডারে চলে। এটাকে কমপ্লিট একটা প্রসেসকে আমরা বলছি সেল সাইকেল। এখন তোমরা কি মেসেজ পাঠাচ্ছ নাকি? তোমরা কি কোনো মেসেজ পাঠাবো না চ্যাট বক্সে? থেকে এস স্টেপে চলে আসছে। এই ফসফেট, এখানকার ফসফোরিলেশনটা তার একটা সিগন্যাল, সে G1 থেকে এসে যাচ্ছে। আবার এই ফসফোরিলেশন যখন হচ্ছে ডিস্ট্রয় হয়ে যায়, যদি আমরা এটাকে তোমার ফসফেটেজ দিয়ে বাধা দিতে পারি, তখনই কিন্তু সে G1 থেকে আর এস স্টেপে যাবে না। এই G1 থেকে এস স্টেপে ফসফোরিলেশন হয়ে গেলে একটা সিগন্যাল দিচ্ছে, দিয়ে আবার সে ইনঅ্যাক্টিভ ফর্মে আসছে ফসফেট গ্রুপের কারণে। জাস্ট ফসফেট গ্রুপের কাজই হচ্ছে G1 থেকে তাকে এস স্টেপে কনভার্ট করে নিয়ে আসা। এই স্টেপ থেকে এই ট্রানজিশনাল সময়টাকে তাকে পার করে দেওয়া। এই ট্রানজিশনাল সময়টা পার হয়ে আবার সে ফসফোরিলেশন হয়ে যাচ্ছে। আমি যদি এই ফসফোরিলেশনটাকে বাধা দেই তাহলে কিন্তু তার G1টা কমপ্লিট হবে না। এখন সে ডিএনএ সিনথেসিস করলো, তখনও কিন্তু তোমার ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। এই এস সিনথেসিস করার পরে এই জায়গায় এসে সে আবার সাইটোকাইনিন, আরেক ধরনের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সাইটোকাইনিনের সাথে যোগ হচ্ছে। এই সাইটোকাইনিনের মেসেঞ্জার যে তোমার হচ্ছে সাইটোকাইনিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে যোগ হচ্ছে। যোগ হলে এটাকে অ্যাক্টিভ করছে, পরে আবার ফসফোরিলেশন হচ্ছে। দ্যাট মিন্স ফসফেট গ্রুপ যোগ হচ্ছে। এই ফসফেট গ্রুপ যোগ হলে এই ফসফেট গ্রুপটাকে সে আবার এই যে তার ট্রানজিশনাল স্টেজ G1 টু মাইটোসিস এটাকে পার করে দিচ্ছে। দিলে এই যখন এটা পার হয়ে যাচ্ছে, তারপরে সে একটা সিগন্যাল দিয়ে সাইটোকাইনিনকে ডিগ্রেডেড করে দিচ্ছে। দেওয়ার পরে তোমার আবার পরের স্টেপে এখানে সেল ডিভিশনটাকে সে স্ট্রেনথেন করতেছে। সো এই যে চেক পয়েন্ট গুলো তোমার এখানে ফসফোরিলেশন হতে যদি আমরা না দেই, অথবা এখানে যদি অক্সিজেনের সাথে বাইন্ডিং হতে না দেই, এখানে যদি আমি সাইটোকাইনিন বা আদার কোনো গ্রোথ হরমোন বা মেসেঞ্জার মলিকুলের সাথে যোগ হতে না দেই, তখনই কিন্তু সে আর তোমার হচ্ছে সেল সাইকেলটাকে কমপ্লিট করতে পারবে না। দ্যাট মিন্স এই ফসফোরিলেশন এবং ডিফসফোরিলেশন করে আমরা, বা এই অক্সিজেন, সাইটোকাইনিন, এই গ্রোথ রেগুলেটর গুলো দিয়ে, অথবা হচ্ছে সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এই জায়গায় বাইন্ড করে। এই যে তোমার হচ্ছে এটা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে তোমার এই স্টেজে সাইক্লিন যোগ হবে, যোগ হয়ে ম্যাচুরেশন ফ্যাক্টর তৈরি করবে এবং এটাকে স্ট্রেনথেন করবে, অ্যাক্টিভ করবে হচ্ছে সাইটোকাইনিন। এইটা যখন হচ্ছে অ্যাক্টিভ হবে তখন এসে এই তোমার G2 থেকে এস স্টেপে যাবে, গেলে সেল ডিভিশন হবে। আমরা যদি এই জায়গাগুলোকে কোনোভাবে কন্ট্রোল করতে পারি, রেগুলেট করতে পারি, তাহলে আমার সেল ডিভিশনটা আমি নিজেদের মতো করে রেগুলেট করতে পারবো। সো যখনই কোনো অ্যাবনর্মাল সেল ডিভিশন হবে, সেল ডিভিশনটা নর্মাল হবে না, তখন এগুলার যে ড্রাগ গুলো তৈরি করা হয়, এই ড্রাগ গুলো এই কাজগুলো করে, এই চেক পয়েন্ট গুলাকে সে রেগুলেট করে। সো ভবিষ্যতে যদি তোমরা হায়ার স্টাডি করো, দেন হচ্ছে এই তোমার হচ্ছে সেল সাইকেল কেমনে কাজ করবে, বা যারা হচ্ছে স্পেশালি তোমার এই ড্রাগ বায়োকেমিস্ট্রিতে বা মলিকুলার বায়োলজি ফর ড্রাগ ডেভেলপমেন্টে কাজ করবা ইন নিয়ার ফিউচারে, দেন হচ্ছে তখন এটা ডিটেলস জানতে পারবা। এছাড়া হচ্ছে আমরা বলি সাইটোকাইনিন এবং অক্সিন, এই দুইটা প্ল্যান্ট গ্রোথ হরমোন মোর ভূমিকা পালন করে হচ্ছে তোমার সেল ডিভিশনে। সো আমরা যদি সাইটোকাইনিনের কনসেন্ট্রেশন বাড়াই দেই, এক ধরনের প্ল্যান্ট হরমোন আর অক্সিন, মোর সাইটোকাইনিন দ্যাট মিন্স হচ্ছে
মোর সাইটোকাইন ইন্ডিপেন্ডেন্ট কাইনেজ কমপ্লেক্স তৈরি করবে। আর মোর কমপ্লেক্স যখন তৈরি হবে তখন সেল মোর মাইটোসিস হবে, মোর মাইটোসিস হলে মোর সেল হবে, মোর সেল মিন মোর সেল প্ল্যান গ্রোথ হবে। সো অক্সিন এন্ড সাইটোকাইনিন ইনফ্লুয়েন্স দ্য অ্যাক্টিভিটিস অফ সাইটোকাইন ইন্ডিপেন্ডেন্ট কাইনেজ এন্ড সাইক্লিন। এই দুইটা প্রোটিনই হচ্ছে জি1 থেকে এস স্টেজে এবং জি2 থেকে মাইটোসিস স্টেজে যাওয়ার সময় সেলের ট্রানজিশনাল স্টেজগুলোকে তোমার রেগুলেট করবে। সো অক্সিন স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ সাইটোকাইন ইন্ডিপেন্ডেন্ট কাইনেজ এন্ড সাইক্লিন, আর সাইটোকাইনিন করবে অ্যাক্টিভ করবে সাইটোকাইন ইন্ডিপেন্ডেন্ট কাইনেজ এবং সাইক্লিনকে থ্রু ফসফোরিলেশন মাধ্যমে। এই দুইটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দুইটা তোমার অ্যাক্টিভিটিস বা ফাংশন। অক্সিন করবে হচ্ছে সাইটোকাইন ইন্ডিপেন্ডেন্ট কাইনেজ এন্ড সাইক্লিন সিনথেসিসটাকে, প্রোডাকশনটাকে সিনথেসিস করবে, মানে বায়োসিনথেসিস করবে, স্টিমুলেট করবে। অক্সিন বেশি হলে সাইটোকাইন ইন্ডিপেন্ডেন্ট কাইনেজের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আর সাইটোকাইনিন করবে কি, তোমার সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যেহেতু সে ফসফেট গ্রুপকে গ্রহণ করতে পারবে, এই ফসফোরিলেশন হতে সাহায্য করবে। ফসফোরিলেশন হলেই কেবল সাইটোকাইনিন ডিপেন্ডেন্ট কাইনেজ অ্যাক্টিভ ফর্মে থাকবে। এই অ্যাক্টিভ ফর্মে থাকলে সে তার ট্রানজিশনাল সময়গুলোকে এই ফসফোরিলেশন করে এক স্টেজ থেকে আরেক স্টেজে কনভার্ট করে দিবে, দিয়ে হচ্ছে সেল ডিভিশনটাকে ফাস্টার করতে পারবে, রেগুলেট করতে পারবে। এই হচ্ছে সেল সাইকেল বা সেল ডিভিশন। এখন সেল ডিভিশন হতে গেলে এই সেল সাইকেল ছাড়াও ক্রোমোজোমের মধ্যে আরো কিছু বা ক্রোমোনেমা বা ক্রোমাটিড যেগুলা বলি আমরা, ক্রোমোজোমের মধ্যেও কিছু চেঞ্জ হওয়া দরকার। এই চেঞ্জ গুলা কি কি এটা একটু আলোচনা করবো। কয়েলিং অফ ক্রোমোনেমা আর ক্রোমোনেমাটা তোমরা পড়েছো। এই নর্মালি হচ্ছে তোমার একবারে ইন্টারফেজ স্টেজে, দ্যাট মিনস হচ্ছে জি1 এস জি2, এই স্টেজে ক্রোমোজোম গুলা হচ্ছে ডিফিউজ কন্ডিশনে থাকে। এটা তোমার হচ্ছে আনডিস্টেন্ডেবল কন্ডিশনে থাকে। একটা ক্রোমোজোমের সাথে আরেকটা ক্রোমোজোমকে আমরা ডিস্টেন্টলি সেপারেট করার কোনো সুযোগ থাকে না। তার কারণ হচ্ছে এই যে ক্রোমোজোমের যে ক্রোমাটিড মলিকুল গুলো, এই ক্রোমাটিড মলিকুল গুলো থাকে একবারে অনেক লম্বা, লং ক্রোমাটিড। এবং ক্রোমাটিড যখন লং অবস্থায় থাকবে তখন এই ক্রোমোজোম গুলাকে আর সেপারেশন করার সুযোগ নেই। ওই দিন আমি এই কথাটা বলছিলাম, মনে করো তুমি একটা পাতলা, আমাদের যদি মাথার চুল চিন্তা করো বা পাতলা একটা সুতা যদি চিন্তা করো, এটা যদি ধরে রাখো, সে মনে করো 50 ফিট একটা সুতা, জাস্ট একটা সাদা রঙের সুতা বা যে কোনো কালারের সুতা যদি 50 ফিট হয়, এটা অনেক দূর থেকে তুমি সহজে এটাকে ডিস্টিংগুইশ করতে পারবে না। কিন্তু তুমি যদি এটাকে একটা পেন্সিলের মধ্যে নিয়ে একটু কোয়েলিং করে ফেলো, তখন দেখবা যে এটা একটা কুণ্ডলের মতো হয়ে গেছে, এটাকে তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। সো ক্রোমোজোম গুলো এরকম হচ্ছে ডিফারেন্ট লেন্থে থাকে, ডিফিউজ কন্ডিশনে থাকে ইন কেস অফ ইন্টারফেজ স্টেজে। এখন সেল ডিভিশনের জন্য আমার হচ্ছে ক্রোমোজোম গুলাকে সেপারেট করা দরকার, বিকজ হচ্ছে আমার তো হোমোলগাস ক্রোমোজোম গুলাকে আইসোলেট হতে হবে ফর পেয়ারিং ইন কেস অফ মায়োসিস, অথবা তোমার হচ্ছে এই যে ক্রোমাটিড স্টেজে, যে ক্রোমাটিডের যদি সেন্টোমিয়ারে যদি ডিভিশনে মেটাফেজ স্টেজে যে দুইটা ক্রোমাটিড দুই দিকে চলে যাবে, এখন আমি যদি ক্রোমোজোম গুলাকে সেপারেট না করতে পারি বা ক্রোমোজোম যদি সেপারেট কন্ডিশন না থাকে, তো কোন ক্রোমাটিড ভেঙে কোন দিকে যাচ্ছে এটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। এই জন্য হচ্ছে ক্রোমোজোমের এই স্টেজে এসে এই ইন্টারফেজের থেকে তোমার আরেকটা কাজ হয়, ইন্টারফেজ থেকে মাইটোসিসে যাওয়ার সময়, এবং মেনলি এটা মানে কমপ্লিট হবে হচ্ছে প্রোফেজ স্টেজে সেল ডিভিশনে। এটাকে আমরা বলছি কোয়েলিং অফ দ্য ক্রোমোজোম, মানে ক্রোমোজোমটা তোমার হচ্ছে টুইস্টিং হয়ে ছোট হয়ে আসা। এই ক্রোমোজোমটা টুইস্টিং হয়ে ছোট হয়ে আসে যে এই ধরনের দুই ধরনের কোয়েলিং দেখা যায়। একটাকে আমরা বলছি প্যারানামিক কোয়েলিং, আর একটা হচ্ছে প্লেকটোনামিক কোয়েলিং। এখন ক্রোমোজোম নর্মালি হচ্ছে এটা বাইক্রোমাটিড ইন নেচারে, দুইটা ক্রোমাটিড থাকে। জাস্ট এটা যখন একটা হেলিক্স আকারে থাকে, এই যে একটা ক্রোমোজোমের হেলিক্স, ডবল হেলিক্যাল স্ট্রাকচার, এরকম যদি একটা কন্ডিশনে থাকে, তখন এখান থেকে যে ধরনের কয়েলিংটা হবে এটাকে আমরা বলছি প্লেকটোনামিক কয়েলিং। জাস্ট এই স্টেজে হবে, একটা আরেকটার সাথে ওভারল্যাপ হয়ে আসবে। আর প্যারানামিক কয়েলিং হচ্ছে যখন ক্রোমোজোম গুলোর আগে যদি তোমার হেলিকেজ এনজাইম বা আদার্স কোন এনজাইম অ্যাক্টিভিটিস হয়ে ক্রোমোজোমটাকে আনউইন করে দেয়, ক্রোমোজোম বাবল তৈরি করে তোমার সেল ডিভিশনে, তখন হচ্ছে ক্রোমোজোম দুইটা যদি এই টুইস্টিংটা বা মাঝের যে হাইড্রোজেন বন্ড গুলো, এই জায়গায় যে ক্রোমোজোম গুলো হাইড্রোজেন বন্ড দ্বারা আবৃত থাকে, নাইট্রোজেনাস বেস তোমার ডিএনএ মলিকুলে, এডিনিনের সাথে থাইমিন, গুয়ানিনের সাথে হচ্ছে
সাইটোসিন, এগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা আবৃত থাকে। হাইড্রোজেন বন্ডগুলো যদি ব্রেক হয়ে যায় তখন ক্রোমোজোম যদি এই স্টেজে থাকে 5 to 3 প্রাইম, এটা অপোজিট ডিরেকশন, একটা 5 প্রাইম থাকলে এটা 3 প্রাইম, এটা 3 প্রাইম হলে 5 প্রাইম, এভাবে যদি থাকে তখন এই ক্ষেত্রে ক্রোমোজোমের টুইস্টিংটা যেটা হবে এটাকে আমরা বলছি প্যারানেমিক কয়েলিং। দ্যাট মিনস এই কয়েলিং গুলো হবে ঠিক এই ধরনের, জাস্ট একটা মলিকুল এভাবে ছোট হয়ে আসবে ক্রোমোজোম। আর যখন এটা মোর টুইস্টিং কন্ডিশনে থাকবে তখন আমরা এটাকে বলছি স্পাইরাল কন্ডিশনে যখন থাকবে তখন আমরা এটাকে বলছি প্লেকটোনেমিক কয়েলিং। এছাড়াও কিছু আছে মেজর কয়েলিং এবং মাইনর কয়েলিং। যখন এই প্লেকটোনেমিক কয়েলিং গুলো আবার হচ্ছে এই জায়গাটাতে মোর গ্রোভ আকারে এসে অনেকটু কয়েলিং করবে তখন একটাকে আমরা বলছি তোমার মেজর কয়েলিং। আবার যখন হচ্ছে শুধু এই প্লেকটোনেমিক কয়েলিংটা লম্বা আকারে চলে যাবে, অল্প ডিস্টেন্সে যাবে, বা এই কয়েলিং গুলা যখন ইজিলি তোমার হচ্ছে সেপারেটেবল হবে তখন এটাকে আমরা বলছি মাইনর কয়েলিং। সো এই ক্রোমোজোম গুলা কয়েলিং হওয়া দরকার ইন এ সেন্স ক্রোমোজোমটাকে ট্রেস করার জন্য। ক্রোমোজোম যাতে হচ্ছে একটা ডিফিউজ কন্ডিশন থেকে আনডিফিউজ কন্ডিশনে আসে, ক্রোমোজোমটাকে মোর ভিজিবল করার জন্য, তোমার হচ্ছে একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমকে ডিস্টিংক্ট করার জন্য, সেপারেট করার জন্য এই ক্রোমোজোম কয়েলিংটা দরকার। এখন এই ক্রোমোজোম কয়েলিং হওয়ার জন্য তাহলে কি কি রেসপন্সিবল? এই ক্রোমোজোমকে কয়েলিং করার জন্য আবার হচ্ছে ক্রোমোজোমের কম্প্যাক্টনেসটাকে বাড়ানোর জন্য তোমার হচ্ছে দুই ধরনের প্রোটিন রেসপন্সিবল। এটা একটাকে আমরা বলছি কোয়েসিন আর একটাকে বলছি হচ্ছে কনডেনসিন। এই কোয়েসিন প্রোটিনটাই হচ্ছে নরমালি একটা ইউক্যারিওটিক ক্রোমোজোম যদি হয়, হায়ার অর্গানিজমের যদি ক্রোমোজোম হয়, এটাতে ক্রোমাটিন ফাইবার তো অনেকগুলো থাকে। ক্রোমাটিন ফাইবারটা যখন কনডেন্স অবস্থায় থাকে না তখন হচ্ছে এটাকে রিকগনাইজ করা যায় না। এটাকে রিকগনাইজ করার জন্যই তোমার হচ্ছে এর সাথে গ্লু আকারে এই তোমার হচ্ছে কোয়েসিন নামক প্রোটিন যুক্ত হয়। এই গ্লু আকারে যখন তোমার হচ্ছে দুইটা ক্রোমাটিডের মাঝে তোমার একটা এটা এরকম দুইটা ক্রোমাটিড আমরা যদি চিন্তা করি, ক্রোমোজোম জাস্ট এরকম দুইটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিডের এই স্টেজে যদি এখানে বা এখানে অথবা এখানে যদি এই কোয়েসিনটা যুক্ত হলে সে দুইটাকে একসাথে নিয়ে আসবে। গ্লু আকারে দুইটা ক্রোমোজোম এসে ক্রোমাটিড ফাইবারকে সে একসাথে নিয়ে আসলে এই যে একসাথে নিয়ে আসলে দুইটা আগে মনে করা হচ্ছে এই অবস্থায় ছিল, দুইটাকে যখন আমি কাছাকাছি নিয়ে আসলাম তখনই তার লেন্থটা কমে গেল। এই লেন্থটা কমে গেলেই হচ্ছে তোমার এই কোয়েসিনের কাজটাই হচ্ছে তার লেন্থটাকে কমায় নিয়ে আসা। লেন্থটাকে কমায় নিয়ে আসলে সেইটাকে মোর ভিজিবল করবে। এই কারণে কোয়েসিনের আরেকটা নাম হচ্ছে স্ট্রাকচারাল মেইনটেনেন্স প্রোটিন অফ ক্রোমোজোম, স্ট্রাকচারাল মেইনটেনেন্স ক্রোমোজোম অফ স্ট্রাকচারাল মেইনটেনেন্স ক্রোমোজোম বা এসএমসি বলি আমরা যেটাকে, এটা তোমার হচ্ছে ওই কোয়েসিনের আরেকটা নাম। এবং ওই স্ট্রাকচারাল মেইনটেনেন্স এর ওয়ান কাইন্ড অফ প্রোটিন হচ্ছে তোমার কোয়েসিন, আরেকটা আছে কনডেনসিন। এই কোয়েসিন এবং কনডেনসিন জাস্ট হচ্ছে এটা ক্রোমোজোমের সাথে যুক্ত হয়ে দুইটা যেমন ইন্টারফেজে সিঙ্গেল ক্রোমাটিক অবস্থায় আছে G1 এ, G2 তে যায় ক্রোমোজোম হচ্ছে G1 এর পরে এ সিস্টেমে যায় ক্রোমোজোম তার সিস্টার ক্রোমাটিড তৈরি করলো, একই সাথে সে কিছু এডিশনাল হিস্টোন আদার প্রোটিন তৈরি করবে, করে একটা স্ট্রাকচার ফর্ম করবে। সো একটা ক্রোমোজোম ছিল একটা ক্রোমাটিড, এটা বাইক্রোমাটিডের নেচার হলো তোমার হচ্ছে এ সিস্টেমে। এই বাইক্রোমাটিডের নেচার ক্রোমোজোমটাকে দুইটাকে গ্লু আকারে একসাথে বাঁধাই মানে বন্ড করে বাইন্ডিং করে নিয়ে আসে একটা ভিজিবল স্ট্রাকচারে নিয়ে আসার জন্য যে প্রোটিনটা রেসপন্সিবল, এটাই হচ্ছে কোয়েসিন। এবং কোয়েসিনের মেইন কাজটা হচ্ছে জাস্ট ক্রোমোজোমটাকে তোমার লেন্থে ছোট করে নিয়ে আসা। জাস্ট আমরা যদি দেখতে চাই এই দুইটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিডকে সেন্ট্রোমিয়ার যেমন বেঁধে রাখে, কোয়েসিন প্রোটিনও এরকম ক্রোমাটিড গুলাকে ছোট করে নিয়ে আসে বেঁধে রাখতে সাহায্য করে। জাস্ট আমরা এরকম প্রোফেজ স্টেজ দুইটা বাইক্রোমাটিডের নেচার ক্রোমোজোম, তো এই জায়গায় এই যে কোয়েসিন প্রোটিন এটার সাথে যুক্ত হলো, এগুলা হচ্ছে কোয়েসিন, এই যুক্ত হলে এটাকে তার লেন্থটাকে ছোট করে নিয়ে আসবে। আর এই বাইক্রোমাটিডের নেচার হওয়ার কারণে এটা দুইটা ক্রোমাটিডের সাথে সে যুক্ত হবে, অথবা একটা ক্রোমাটিডের সাথেও যুক্ত হলে এই ক্রোমোজোমের লেন্থটাকে সে ছোট করে নিয়ে আসবে। প্রোফেজে ক্রোমোজোমের লেন্থ ছিল এই ধরনের, দেখো মেটাফেজে যায় ক্রোমোজোমের লেন্থটা কমে গেছে। এবং এটা কমছে এর ইম্পর্টেন্স কারণ হচ্ছে এই কোয়েসিন এনজাইম ক্রোমোজোমটাকে সিঙ্কেজ করে নিয়ে আসছে
কোহেসিন ফোর্স কাজ করে এটাকে টেনে নিয়ে আসছে। লাইক আমরা যদি মনে করি ওই যে মাঠে গরুকে দেখো না ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখে, তো বেঁধে রাখলে তার গরুর গলায় একটা দড়ি থাকে আর একটা জায়গাটা খুঁটি দেওয়া থাকে, এই খুঁটিটা হচ্ছে তাকে কন্ট্রোল করে সে কত দূর যেতে পারবে। সেম হচ্ছে এই কোহেসিন প্রোটিন গুলো হচ্ছে এই ক্রোমোজোমের ল্যান্ডটাকে এইভাবে কোহেসিন প্রোটিন বাইন্ড হবে, তোমার হচ্ছে এই ক্রোমাটিডটা ছোট হতে থাকবে, কোহেসিন বাইন্ড হবে, ক্রোমাটিড ছোট হতে থাকবে। দ্যাট মিনস গ্লু আকারে পাশাপাশি ক্রোমাটিড গুলাকে যত লম্বা হবে এটাকে আস্তে আস্তে করে কাছে নিয়ে আসবে, ক্রোমাটিডটাকে নিয়ে এসে সে এটাকে একটা কম্প্যাক্ট আকারে তৈরি করবে। এটাকে হচ্ছে আমরা বলছি কম্প্যাকশন অফ দ্য ক্রোমাটিড, এবং এই কাজটাই করবে কোহেসিন নামক এনজাইম, এবং এটা হবে ডিউ টু কোয়েলিং এর মাধ্যমে। এরপরে আছে কনডেনসিন। কনডেনসিন আরেক ধরনের প্রোটিন, যেমন কোহেসিন এটাও এক ধরনের স্ট্রাকচারাল মেইনটেনেন্স ক্রোমাটিড টাইপের প্রোটিন কনডেনসিন। এটা in case of the mitosis beginning a remarkable condensation process take place, that means হচ্ছে ক্রোমোজোম একবারে মোর কনডেন্স হয়ে আসবে, মোর ছোট হয়ে আসবে। যেমন আমরা বলছি কি তোমার হচ্ছে কনডেন্স মিল্ক, তার মানে কি মিল্কটা ছিল লিকুইড, এটাকে আমি মানে মোর মিল্কে ছোট মানে একবার কম্প্যাক্ট করে নিয়ে আসলাম, কনডেন্স করে নিয়ে আসলাম। এরকম হচ্ছে কনডেনসিন এনজাইমের কাজটাই হচ্ছে ক্রোমোজোমটাকে সে কনডেন্স করে নিয়ে আসবে, একটা লম্বা লেন্থের ক্রোমোজোমকে সে ছোট করে মানে তোমার জাস্ট এই প্রোটিন গুলা যুক্ত করে তার সাইজটাকে কমিয়ে নিয়ে আসে, ডিফিউজড অবস্থা থেকে সে হচ্ছে তোমার একবার কম্প্যাক্ট অবস্থায় নিয়ে আসবে। এই কম্প্যাক্ট অবস্থায় অর্গানাইজ হইতে নিয়ে আসবে কোহেসিন এবং কনডেনসিন। বাট দুইটার পার্থক্য হচ্ছে কোহেসিন এনজাইম শুধু ইন্ট্রা দুইটা ডিফারেন্ট ক্রোমাটিড দুই জায়গায় এরকম দুইটা ক্রোমাটিড এই দুই জায়গায় বাইন্ড করে এটাকে একসাথে ছোট করবে, বা টুইস্টিং যদি থাকে এভাবে তোমার ছোট করে নিয়ে আসবে। আর কনডেনসিন হচ্ছে একই ক্রোমাটিডের ডিফারেন্ট জায়গায় সে বাইন্ড করতে পারে, বাইন্ড করলে এগুলা তখন হচ্ছে একটা সার্কেল তৈরি করবে, বা এই সার্কেল গুলো যখন তৈরি হবে তখন এসে তার টুইস্টিং হয়ে ক্রোমোজোমের আকারটা কমে আসবে, কমে আসলে সে এক ধরনের কোয়েল বা লুপ তৈরি করবে, লুপ করলে ক্রোমোজোমের সাইজটা ছোট হয়ে আসবে। লাইক মনে করে একটা সুতা বা একটা রশি যদি অনেক দূরে থাকে, এখন এই জায়গায় যদি আমি কয়েকটা জায়গায় যদি ছোট ছোট তোমার বিট দিয়ে দেই, এই বিট গুলা যখন তুমি একসাথে নিয়ে আসবা তখন একটা সার্কেল তৈরি হয়ে যাবে, এই সার্কেলটা একটা লুপ, এই লুপ গুলা তৈরি হয়ে গেলে তোমার হচ্ছে ক্রোমোজোমের বা যে সুতার সাইজটা যেমন ছোট হয়ে আসবে ক্রোমোজোমের সাইজটা সেরকম ছোট হয়ে আসে। এই ক্রোমোজোমের সাইজ ছোট হয়ে আসলেই এটা মোর ভিজিবল হবে, মোর ভিজিবল হলেই কেবল আমরা কোনটা হোমোলোগাস ক্রোমোজোম কিভাবে পেয়ারিং হচ্ছে, অথবা তোমার সেন্টোমিয়ার থেকে কিভাবে ক্রোমোজোম দুই পোলের দিকে যাচ্ছে, ক্রোমাটিড ভেঙে যাচ্ছে, ক্রোমাটিড গুলাকে আইসোলেট করার সুযোগ হবে। আদারওয়াইজ একটা ক্রোমোজোমের সাথে আরেকটা ক্রোমোজোমকে সেপারেট করার কোনো সুযোগ থাকবে না। সো সেল ডিভিশনের সময় সেলটাকে ম্যাচিউর করে যেমন হচ্ছে ইন্টারফেজ স্টেজ, এবং এই প্রোফেজ স্টেজে এসে আফটার ইন্টারফেজ এবং প্রোফেজ এই মেটাফেজের আগ পর্যন্ত ক্রোমোজোম গুলাকে ম্যাচিউর করে ক্রোমোজোমের ডিভিশনটাকে তোমার হচ্ছে সিনথেসাইজ করার জন্য এই কাজগুলা করবে কোহেসিন এবং কনডেনসিন নামক প্রোটিন। এই কোহেসিন এবং কনডেনসিন সেলকে কয়েলিং হতে সাহায্য করবে, মোর ভিজিবল করবে, দেন হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল একটা ক্রোমোজোম আমাদের চোখে ভিজিবল হবে। সো এই হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কোহেসিন এনজাইম, জাস্ট দুইটা ক্রোমাটিড দেখো, দুই ধরনের, এটা একটা ক্রোমোজোম এটা একটা ক্রোমোজোম, দুইটা ডিফারেন্ট ক্রোমাটিড, সিস্টার এটা একটা সিস্টার ক্রোমাটিড এটা সিস্টার ক্রোমাটিড, এই জায়গায় এগুলো বাইন্ড করছে, বাইন্ড করে এগুলোর মধ্যে লুপ তৈরি করে ছোট করে নিয়ে আসছে। কনডেনসিন হবে ইন্ট্রামলিকুলার ক্রস লিঙ্ক, একই ক্রোমোজোমে ডিফারেন্ট জায়গায় সে বাইন্ড করছে, একটাই ক্রোমোজোম, এই ক্রোমাটিডের সে এই জায়গায় বাইন্ড করছে, এই জায়গায় বাইন্ড করছে, এই জায়গায় বাইন্ড করছে, এই জায়গায় বাইন্ড করছে, যখন সে বাইন্ড করছে এই যে কনডেনসিন এই বাইন্ড করার কারণে সে তার আস্তে করে সাইজটা ছোট হয়ে আসছে। সো অনেকগুলো জায়গায় যখন সে বাইন্ড করবে কনডেনসিন একই সাথে অনেকগুলো পয়েন্টে বাইন্ড করতে পারে, যেমন এখানে করছে, এই জায়গায় করছে, এভাবে অনেকগুলো জায়গায় বাইন্ড করলে সে একটা মাল্টিপল স্পটে বাইন্ড করে এটাকে ক্রোমোজোমটাকে টুইস্টিং করে ফেলবে, টুইস্টিং করে দেখা একটা লুপ আকার স্ট্রাকচার তৈরি করছে, দ্যাট মিনস সে ক্রোমোজোমটা আরো ছোট হয়ে গেছে। এই ক্রোমোজোমকে লেন্থ ছোট করে নিয়ে আসা ডিউ টু এটাকে যাতে মোর ভিজিবল করার জন্য এই ক্রোমোজোম তোমার হচ্ছে কোহেসিন এবং কনডেনসিন এনজাইম গুলো রেসপন্সিবল, এবং এরা এটাকে করবে। এটা দরকার হবে সেল সাইকেলটাকে স্মুথ করার জন্য, মানে সেল ডিভিশনটাকে মানে প্রপার ওয়েতে তোমার শেষ করার জন্য, কমপ্লিট করার জন্য। সো কোয়েলিং অফ ক্রোমোজোম থ্রু কনডেনসিন এন্ড কোহেসিন প্রসেস
হবে আপ টু মেটাফেজ স্টেজে। এই মেটাফেজ স্টেজের পরে আর কিন্তু ক্রোমোজোমের কমপ্লেকশন হবে না, কারণ হচ্ছে ক্রোমোজোম সবচেয়ে বেশি শর্ট স্টেজে হবে মেটাফেজ স্টেজে। মেটাফেজ স্টেজে পরের স্টেপ যে শুরু হবে যখনই অ্যানাফেজ চলে যাবে, অ্যানাফেজ স্টেজে যাওয়ার পরে ক্রোমোজোম আবার আনকয়েল হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে এই কোয়েসিন এবং কন্ডেনসিন প্রোটিন গুলো আবার হচ্ছে ডিটাচ হয়ে যাবে। ডিটাচ হয়ে গেলে ক্রোমোজোম আর ডিফিউজ কন্ডিশনে থাকবে না, না হয় তোমার আনডিফিউজড হয়ে যাবে, সরি আনডিফিউজ কন্ডিশন না থাকে ডিফিউজ ফর্ম করবে, আনকয়েল হয়ে যাবে। আনকয়েল হয়ে গেলে তারা আবার লং হবে এবং হচ্ছে সে আস্তে আস্তে নন ভিজিবল হয়ে যাবে, বা হচ্ছে সরি নন ট্রেসেবল হয়ে যাবে। একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমকে আমরা সহজে আর ট্রেস করতে পারবো না। সো এই হচ্ছে টোটাল সেল সাইকেল। আমাদের হাতে মোরলেস 13 মিনিট সময় আছে, 13 মিনিটস। সো আমরা হচ্ছে সেল ডিভিশনের সেল সাইকেলের কয়েকটা জিনিস পড়েছি। একটা হচ্ছে সেল সাইকেলের ডিফারেন্ট স্টেজেস, এখানে আমরা টোটাল যা পড়েছি এই 2 দিনের ক্লাসে। একটা হচ্ছে সেল ডিভিশন আমাদের কেন দরকার। সেল ডিভিশন দরকার হচ্ছে আমাদের সেলের গ্রোথ, ডেভেলপমেন্ট, রিপেয়ার, ড্যামেজ রিপেয়ারিং এই কাজগুলোকে করার জন্য, এবং একই সাথে হচ্ছে সেল রিপ্রোডাকশন এর জন্য। কারণ হচ্ছে লিভিং অর্গানিজমের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে তার রিপ্রোডাকশন হতে হবে। সেল ডিভিশন না হলে রিপ্রোডাকশন হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেলের হচ্ছে ডিফারেন্ট কম্পোনেন্ট থাকে, এর মধ্যে একটা হচ্ছে ইন্টারফেজ এবং সেল সাইকেল তোমার হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। তোমার এই সেল তোমার সেল সাইকেলের ইন্টারফেজের মধ্যে হচ্ছে আবার তোমার আছে G1, গ্যাপ 1, S এবং G2। G1 এ কি কি স্টেপ হয়, S এ কি হয়, G2 তে কি হয়, এবং এই G1 থেকে S এবং তোমার G2 থেকে মেটাফেজ, এই যে ট্রানজিশনাল পয়েন্ট গুলাকে আমরা বলছি হচ্ছে সেল সাইকেল ক্লক। এই সেল সাইকেল ক্লককে কন্ট্রোল করে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিন, ব্রডলি হচ্ছে সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কিভাবে কাজ করে জাস্ট আমরা একটা সুপারফিশিয়াল ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমাদের। তোমরা যারা মানে লেভেল 2 তে এইটুকুই জানলে যথেষ্ট। এরপরে যারা সেল সাইকেল নিয়ে কাজ করবে ইন ফিউচারে, স্পেশালি কেউ যদি তোমার হচ্ছে অনকোজেনিক কোনো কেমিক্যাল নিয়ে কাজ করে, এই যে ক্যান্সার প্রডিউসিং কোনো কেমিক্যাল বা ড্রাগ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করো, দেন হচ্ছে সেল সাইকেল নিয়ে ডিটেলস তোমরা স্টাডি করবা ইন মলিকুলার বায়োলজিতে। এরপরে হচ্ছে সেল কয়েলিং মানে ক্রোমোজোমাল কয়েলিং। ক্রোমোজোমাল কয়েলিং গুলো দরকার, কারণ হচ্ছে ক্রোমোজোম নরমালি হচ্ছে ডিফিউজ কন্ডিশনে থাকে এবং এটা অনেক লম্বা লেন্থ থাকে। একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমকে ইজিলি ডিস্টিংগুইশ করা যায় না, এটাকে যাতে ডিস্টিংগুইশ করা যায় সেল ডিভিশনের জন্য এটা ডিস্টিংগুইশ করা দরকার। বিকজ হচ্ছে লাইক মায়োসিসের ক্ষেত্রে যেমন হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ারিং দরকার, মাইটোসিসের ক্ষেত্রে হচ্ছে এই তোমার ক্রোমোজোম গুলা মেটাফেজ স্টেজে যায়, ইকুইটোরিয়াল লাইন বরাবর আসছে কিনা, সেন্ট্রোমিয়ারের পজিশন ঠিক আছে কিনা, এগুলো জানা দরকার। এটা জানতে গেলে ক্রোমোজোমটাকে কম্প্যাক্টনেস দরকার। এই ক্রোমোজোমের কম্প্যাক্টনেসের জন্য দরকার হচ্ছে ক্রোমোজোমাল কয়েলিং। ব্রডলি 2 ধরনের কয়েলিং দেখা যায় ন্যাচারালি, একটা হচ্ছে প্যারানমিক এবং প্লেকটোনমিক। এছাড়াও কিছু আছে মেজর কয়েলিং এবং মাইনর কয়েলিং। এই প্যারানমিক এবং প্লেকটোনমিক কয়েলিং গুলা যখন আরো মোর টুইস্টিং হয়ে কয়েল করবে তখন এটাকে আমরা বলছি মেজর গ্রুপ আর মেজর কয়েল। আর যখন এটা ইজিলি সেপারেবল হবে তখন এটা হচ্ছে মাইনর কয়েলিং। এবং এই কয়েলিং করার জন্য বা ক্রোমোজোমকে কম্প্যাক্ট করার জন্য, ক্রোমোজোমকে মোর ভিজিবল করার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিন রেসপন্সিবল হয়। এর মধ্যে বা ক্রোমোজোমকে কনডেন্স করার জন্য একটা হচ্ছে কোয়েসিন এবং কনডেনসিন। কোয়েসিন এবং কনডেনসিন কিভাবে কাজ করে জাস্ট আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। সো এই ছিল হচ্ছে সেল সাইকেলের ক্লাস। এরপরে হচ্ছে নেক্সট ক্লাসে আসবে প্রফেসর শরীফা রাফি, ও সেল ডিভিশন পড়াবে। দ্যাট মিনস হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের ডিফারেন্ট স্টেজে ক্রোমোজোম গুলো কন্ডিশন গুলা কনফিগারেশন গুলা কি ধরনের হয় এটা সে পড়াবে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ন্যাচারালি প্রোফেজ স্টেজে ক্রোমোজোম গুলা জাস্ট তুমি যদি একটা সুতার কুণ্ডলে দেখো, এটা যদি একটু ডিসপার্স কন্ডিশনে রাখো যেরকম হবে ওরকম দেখা যাবে। মেটাফেজ স্টেজে গেলে এটাকে জাস্ট মনে করো একটা সুতা, তোমার কাছে 500 গ্রাম সুতা দিলে যদি একটু কন্ডেন্স আকারে ছেড়ে দেয় এটা যে অবস্থা হবে এরকম হচ্ছে আর্লি প্রোফেজ, জাস্ট এরকম একটা কুণ্ডলে পাকানো থাকবে। তোমার মিড প্রোফেজ হলে ক্রোমোজোম গুলো আরেকটু মোর সেপারেট হবে। জাস্ট একটু জালের কথা যদি চিন্তা করো, একটা সুতার থেকে একটা মনে করো জালের কথা যদি চিন্তা করো, এটা ইন্ট্রিমেগাল স্ট্রাকচার তৈরি করবে হোল সাইটোপ্লাজমের মধ্যে, হোল নিউক্লিয়াসের মধ্যে। এটা হচ্ছে মিড প্রোফেজ। আর লেট প্রোফেজে যা ক্রোমোজোম গুলো যখন একবার ম্যাক্সিমাম কন্ডেন্স কন্ডিশনে চলে আসবে তখন ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম একটার সাথে আরেকটা তুমি সেপারেট করতে হবে। এরকম ইন্ডিভিজুয়ালি দেখা যাবে হোমোলোগাস ক্রোমোজোম গুলোকে। মেটাফেজ স্টেজে ক্রোমোজোমটা মোর ভিজিবল হবে। দ্যাট মিনস
ক্রোমোজোম গুলো একটা ইকুইটোরিয়াল লাইন বরাবর আসবে, যেটাকে আমরা বলছি ইকুইটোরিয়াল প্লেট। এই ইকুইটোরিয়াল প্লেটেই তোমার প্রোফেজে আরেকটা স্টেজ হবে, টিউবিলিন নামক এনজাইম সিনথেসিস হবে, এবং এই টিউবিলিন এনজাইম সিনথেসিস হওয়ার কারণে মাইক্রোটিউবুল বা ফাইবার তৈরি করবে, যেটাকে আমরা বলছি স্পেন্ডেল ফাইবার। এই স্পেন্ডেল ফাইবার গুলা হচ্ছে এক ধরনের রিপালশন ফোর্স তৈরি করবে মেটাফেজ স্টেজে, তখন হচ্ছে সেন্ট্রোমিয়ার ভেঙে যাবে, এবং একই সাথে হচ্ছে ক্রোমোজোম গুলা আবার হচ্ছে আনকয়েল হওয়া শুরু হবে। এই আনকয়েল হওয়া শুরু হলে এই রিপালশন ফোর্সের কারণে মেটাফেজ স্টেজে স্পেন্ডেল ফাইবারের রিপালশন ফোর্সের কারণে ইকুইটোরিয়াল প্লেট থেকে ক্রোমোজোম গুলা দুই পোলের দিকে যাবে। যখন এই দুই পোলের দিকে যাবে তখন আমরা এটাকে বলছি অ্যানাফেজ। অ্যানাফেজের আবার দুইটা ধাপ, জাস্ট হচ্ছে ক্রোমোজোম গুলো আগে ছিল এইভাবে, যখন একটু সেপারেশন হবে তখন হচ্ছে আর্লি অ্যানাফেজ, আর একটু মিড অ্যানাফেজ। যখন একবারে পোলের দিকে চলে যাবে তখন এটাকে বলছি আমরা লেট অ্যানাফেজ। এরপরে যখন একবারে টোটাল কোয়েসেন্ট কন্ডেন্সিং রিলিজ হয়ে যাবে তখন এটা একবার টোটাল ডিফিউজ কন্ডিশনে ফর্ম করবে, এটাকে আমরা বলছি টেলোফেজ। তারপর হবে সাইটোকাইনেসিস, হয়ে গেলে সেল ডিভিশন কমপ্লিট হবে। সো এই জিনিসগুলো হচ্ছে রাফি পড়াবে, একই সাথে মেটাফেজের সিগনিফিকেন্স কি এটা পড়াবে। তারপরে হচ্ছে মাইটোসিস সেল সাইকেল পড়াবে প্রফেসর ডক্টর GHM সাগর এন্ড প্রফেসর ডক্টর আরিফ হাসান খান রবি। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। একটু কোনো কোশ্চেন থাকলে আমরা আলোচনা করতে পারবো 5-7 মিনিট, আর যদি না থাকে তাহলে শেষ করবো। সাদিয়ার একটা কোশ্চেন আছে, ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করে শেষ করবো আর কি। সো এনি কোশ্চেন? ছেলেদের কাছ থেকে কিছু কোশ্চেন আশা করছি, কারণ গত দিনে সব কোশ্চেন করছে মেয়েরা। স্যার কোয়েসিন স্যার যে প্রোটিনটা বলছেন এটা তো স্যার সংশক্তি, মানে ক্রোমোজোমের সাথে ক্রোমোজোমের মানে আসক্তিটা বাড়ায় না স্যার, এটাই তো বুঝাইছেন নাকি? বুঝি নাই তোমার কথা, আমি বুঝতে পারতেছি না, একটু লাউডলি প্লিজ। স্যার কোহিসিন যে স্যার প্রোটিনটার কথা বলছেন স্যার, ওইটা জি তো জি স্যার জি স্যার ওইটা তো স্যার ক্রোমোজোমের নিজের মধ্যে স্যার মানে আকর্ষণ বলটা বৃদ্ধি করতেছে, এটাই তো বলতেছিলেন। মানে ইন্ট্রামলিকুল, এটা তুমি ফিগারে দেখো, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এই দুইটা ক্রোমোজোমের দুই সাথে সার্কেল করবে। এই যে দেখো, আগে ছিল এই অবস্থা, তখন এটাকে সার্কেল করলো, তখনই তার কাছাকাছি নিয়ে আসলো, একটা পেরিফেরির মধ্যে সে নিয়ে আসলে সে তার ক্রোমোজোমটা বা ক্রোমাটিডটাকে মানে লেন্থে ছোট হয়ে আসবে, এবং এটাকে কম্প্যাক্ট করবে মেইনলি আসলে। আর কন্ডেন্সিং করবে কি, একই ক্রোমোজোমের ডিফারেন্ট জায়গায় সে বাইন্ড করছে, এখানে করছে, এখানে করছে। সরি, আমি তো এখানে হাত দিলে দেখতে পাচ্ছ না তোমরা, এই যে এখানে করছে, এখানে করছে, এখানে করছে, এইভাবে একই জায়গায় করে সে লুপ তৈরি করছে। আর এটা সে দুইটা ক্রোমোজোমের জায়গায় তৈরি করে লুপ, দুইটা ক্রোমোজোম ইন্ট্রামলিকুলার জিপার। এগুলা কোয়েসিন কন্ডেন্সের এক ধরনের ব্লু টাইপের এনজাইম আছে, এটা দুইভাবে আছে। ক্রোমোজোম কিন্তু এটাই, আমার কিন্তু তোমার পুল ওভার এরকমই, জাস্ট চেনটা আমি টেনে দিলাম, এটা আগে আছে এইভাবে, জাস্ট এইভাবে আছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এরকম। এই যে মাঝে যে গ্রুপ আকারে এই যে এই জায়গাটা এটা হচ্ছে মেজর কয়েলিং। যখন মানে তার নিজের কয়েল আছে, এটাকে সে আবার কয়েলিং করছে। জি স্যার। জি স্যার।